রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের উপর ছিনতাইকারীদের হামলা, আত্মরক্ষায় গুলি, দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক। ২০০০-এর বেশি নেতাকর্মীকে গুম খুনের তদন্ত চেয়ে ফের ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ, অভিযুক্ত শেখ হাসিনা সহ আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য। হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু, নতুন করে প্রায় ১৫০০ আক্রান্ত। টিকার ধারাবাহিকতা না থাকায় প্রকোপ, বললেন স্বাস্থ্যমন্ত্রী। বিগত সরকারগুলি টিকা কালেক্টও করে নাই, সেই ক্যাম্পেইনিংটা করে নাই। বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতার বসাতে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার, শুভেন্দুর মন্ত্রিসভার প্রথম বৈঠকে সিদ্ধান্ত। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। রাজধানীর মোহাম্মদপুরে অভিযানে পুলিশের উপর ছিনতাইকারীদের হামলার ঘটনা ঘটেছে। আত্মরক্ষায় পুলিশের গুলি চালালে আহত হয়েছেন ছিনতাইকারী পলাশ। গ্রেফতার করা হয়েছে মোট ৩ জনকে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার ভোরে মোহাম্মদপুরের টাউন হল এলাকায় দলবল নিয়ে প্রস্তুতি নিচ্ছিল ছিনতাইকারী পলাশ। খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলা চালায় ছিনতাইকারীরা। আহত হন পুলিশের এক সদস্য। এ সময় আত্মরক্ষায় পুলিশ গুলি চালালে পলাশের গায়ে গুলি লাগে। গ্রেফতার করা হয় গুলিবিদ্ধ পলাশ সহ আরও ২ জনকে। উদ্ধার করা হয় চাইনিজ কুড়াল, চাকু, চাপাতি ও একটি খেলনা পিস্তল। গ্রেফতার পলাশের বিরুদ্ধে হত্যা মামলা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। দুর্নীতি কিংবা সন্ত্রাসে জড়িতদের রাজনৈতিক পরিচয় নেই, তাদের অপরাধী হিসেবে বিবেচনা করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ব্যক্তি বা দল নয়, পুলিশই আইনের রক্ষক। কেউ যেন সাম্প্রদায়িক ও নাশকতামূলক কর্মকাণ্ডে না জড়ায় সেদিকেও নজর রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পুলিশ সপ্তাহ উপলক্ষে কর্মকর্তাদের দিক নির্দেশনামূলক বক্তব্যে এসব কথা বলেন সরকার প্রধান। মাননীয় প্রধানমন্ত্রী। রীতি অনুযায়ী পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে নিজ কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী, যেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাহিনীকে আধুনিক, গতিশীল ও জনবান্ধব করে গড়ে তুলতে আবাসন, পরিবহন, প্রযুক্তিগত নানান চাহিদা ও দাবি দেওয়া তুলে ধরেন। সাইবার অপরাধ মোকাবেলায় বাংলাদেশ পুলিশে আধুনিক প্রযুক্তি সংযোজন ও উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনবল বৃদ্ধি করতে হবে। বাংলাদেশ পুলিশের অবকাঠামোগত উন্নয়ন, যানবাহন ও অপারেশনাল সরঞ্জাম খাতে বরাদ্দ বৃদ্ধি করা প্রয়োজন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বডি অন ক্যামেরা বৃদ্ধি, পুলিশের সমন্বিত সাইবার সিকিউরিটি ক্রাইম ইউনিট প্রতিষ্ঠা, জঙ্গল সলিমপুরে 2টি প্রশিক্ষণ একাডেমি গড়ে তোলার পরিকল্পনার কথা জানান। অপরাধ কার্যক্রম বন্ধ করতে গেলে বা কমাতে গেলে বা প্রসিকিউশন টিমকে সহযোগিতা করতে গেলে তদন্ত কার্যক্রম যাতে সুষ্ঠুরূপে পরিচালিত হয়, সেজন্য আপনারা কৌশলে যা যা করতে হয় সেরকম মানবাধিকারকে সমুন্নত রেখে সকল কার্যক্রম চালান। বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সমৃদ্ধ, স্বনির্ভর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান। বলেন, এজন্য দক্ষ পুলিশ প্রশাসনের বিকল্প নেই। শুধু জনবান্ধব নয়, আমরা চাই মানুষের একটা আস্থা তৈরি হবে, আপনার একটা আস্থার জায়গা হবেন মানুষের। আপনাদের যে রেসপন্সটা থাকে সেটার উপরেই কিন্তু অ্যাকচুয়ালি মানুষ প্রথমেই ধরে নেয় যে আচ্ছা সরকারটা কেমন। সুতরাং পুলিশ প্রশাসন সফল হতে কার্যত সেটা সরকারের সফলতা হিসাবেই বিবেচিত হয়। কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা কোন রকমের নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হতে না পারে, এটিও কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। প্রধানমন্ত্রী জানান, দুর্নীতি, সন্ত্রাস এবং দুঃশাসনের সঙ্গে আপোষ করবে না তাঁর সরকার। পলিটিক্যাল পরিচয় বা পলিটিক্যাল আইডেন্টিটি, ইনফ্লুয়েন্সিয়াল আইডেন্টিটি, এরকম বিষয় আপনাদেরকে ফেস করতে হয়। আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানে বলতে চাই যে দুর্নীতি, সন্ত্রাস নিয়নে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা
অপরাধী হিসেবেই বিবেচনা করব। পর্যায়ক্রমে বাহিনীর বিভিন্ন দাবি পূরণের আশ্বাসের পাশাপাশি পুলিশকে অর্থ সাশ্রয়ের আহ্বানও জানান প্রধানমন্ত্রী। এলজিআরডি একটা মিনিস্ট্রি থেকে ৩৫০০ কোটি টাকা নাই হয়ে গিয়েছে, শুধু কাগজ দেখিয়ে টাকা নিয়ে চলে গেছে। আমরা কাজগুলো করতে চাইছি, কিন্তু এই যে 4 গুণ দামে নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর তৈরি করা হলো, এটির পয়সার যে ঋণ যে শোধ করতে হবে, এটি তো এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের মাথার উপরে সেই ঋণ পড়েছে। বলেন, সাধারণ মানুষকে স্বনির্ভর করার লক্ষ্যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনতে কাজ করছে সরকার। জানান, নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদ বাস্তবায়নে সন্দেহ ও সংশয় থাকার কারণ নেই। আমাদের লক্ষ্য উদ্দেশ্য এক, একটি বেটার বাংলাদেশ তৈরি করা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ২,২৭৬ জন নেতাকর্মীকে গুম খুনের অভিযোগ তদন্ত চেয়ে আবারও ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বিএনপি। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম খুন মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান। ইলিয়াস আলী সহ ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত গুম হত্যার ঘটনায় এই অভিযোগ দায়ের করা হয়। এর আগেও ২০২৫ সালের ৯ জানুয়ারি একই অভিযোগ দাখিল করে বিএনপি। তবে এতদিন তদন্তের কোনো অগ্রগতি না থাকায় পুনরায় দল থেকে অভিযোগ দাখিল করা হয়। এসব ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়। হাম ও উপসর্গ নিয়ে গেল একদিনে প্রাণ গেল আরও ৬ জনের। নতুন করে আক্রান্ত হয়েছে ১,৪৫৯ জন। আক্রান্ত ও মৃতের সংখ্যায় বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২০ সালের পর টিকার ধারাবাহিকতা না থাকায় এই পরিস্থিতি। হাসপাতালে কাতরাচ্ছে হামে আক্রান্ত শিশুরা। যে বয়সে হাতে থাকার কথা খেলনা, সেই হাতে এখন সুই আর ক্যানুলা। ছোট্ট নাকটা চেপে ধরে আছে অক্সিজেন মাস্ক। মার্চের ১৫ তারিখ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১৫ জনে। বাড়ছে রোগী আক্রান্তের সংখ্যাও। 10 দিন আগে জ্বর ছিল, বুঝতে পারিনি। তারপর দেখে মফিজুল হক ইসলামে দেখালাম, ওইগুলো হাম বের হচ্ছে। হামের সমস্যা, অক্সিজেন দরকার, খাবার লাগবে, টেনে খেতে পারতেছে না, নিউমোনিয়া। রাজশাহী, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীদের ভিড়। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। বাড়ছে সংক্রমণ ঝুঁকিও। এই অবস্থায় বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, ২০২০ সালের পর টিকার ধারাবাহিকতা না থাকায় এখন এই পরিস্থিতি। আমি তদন্তের ব্যাপারে এখন কোনো কথা আমি বলি নাই। আমি বর্তমানকে সামনে নিয়ে কাজ করে আপনাদের মুখে হাসি ফোটাতে চাই। আমার মানুষদের, আমার বাচ্চাদেরকে বাঁচাতে চাই। তদন্ত যে ব্যাক থিং, এটা পরে পরে যদি করা হবে, বাট আগে ইটস মাই প্রাইম ডিউটি টু সেভ আওয়ার চিলড্রেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের কাছে হামের কোনো ভ্যাকসিন ছিল না। অল্প সময়ের মধ্যে টিকা সংগ্রহ করা হয়েছে। যে শিশুদের হামের টিকা দেওয়া হয়েছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে সময় লাগবে ৪ সপ্তাহ। যেদিন টিকাটা দেব সেই দিন থেকে 4 উইকস টাইম লাগবে অ্যান্টিবডি ক্রিয়েট হইতে। কাজে আপনাকে ওই টাইমটুকু দিতে হবে। ২০২০-এর পরে প্রত্যেক 4 বছর পর হামের ক্যাম্পেনিং হওয়ার কথা ছিল। বিগত সরকারগুলি টিকা কালেক্টও করে নাই, সেই ক্যাম্পেনিংটা করে নাই। রোগীর সংখ্যা এখন কিছুটা কমেছে বলে জানান মন্ত্রী। বরিশাল সদর হাসপাতাল ছাড়াও আরও 2টি হাসপাতাল পরিদর্শন করেন তিনি। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। এক রাতের ব্যবধানে নারায়ণগঞ্জের ফতুল্লায় আবারও গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত একই পরিবারের 4 জন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক। এদিকে একই এলাকায় গেল দিনের বিস্ফোরণে দগ্ধ 5 জনের মধ্যে আবুল কালাম মারা গেছেন। চিকিৎসাধীন তার স্ত্রী এবং 3 সন্তান। সোমবার সকাল 6:30টার দিকে কুতুবপুর রাখি বাজার এলাকায় ঘটে এই বিস্ফোরণ। স্থানীয়রা জানান, একতলা এই ভবনে ভাড়া থাকেন আব্দুল কাদের ও তার পরিবার। সকালে তাদের বাসায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। ভেঙে পড়ে দরজা, জানালা। দগ্ধ হন আব্দুল কাদের ও তার 3 ছেলে। জানালাও ভেঙে গেছে গা, ব্যাক হয়ে গেছে গা, দরজা চাইপে একবারে মিলে গেছে গা। দরজা দিয়ে বাইরে আইব, ওটা দরজা ইলাকারি হয়ে গেছে গা। এবার বাইরেতে ভাড়ে না চালু পরে সবার মুখটা ঘুরিয়ে গেছে গা। ঘরের দরজা ভাঙ্গা, জানলা ভাঙ্গা,
হ্যাঁ, আর ওই মানুষটি ভিতর থেকে আস্তে আস্তে বাইরানোর চেষ্টা করতেছে। লাইনের যে গ্যাসটা গিয়েছে, এই গ্যাসের লিকেজ থেকে ওই ঘরের গ্যাসের চেম্বার অবস্থায় ছিল, হয়তোবা তার ছেলে বা ওই পরিবারের কেউ বিড়ি সিগারেট খাওয়ার জন্যই করছে, সাথে সাথে ধাম করে আগুন ধরে গেছে এবং বিস্ফোরণ ঘটেছে। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। আব্দুল কাদেরের শরীরের 57%, ছেলে মেহেদির 18, সাকিবের 17 ও রাকিবের শরীরের 25% পুড়ে গেছে। দগ্ধ হয়েছে মেহেদি ও রাকিবের শ্বাসনালীও। চিকিৎসক জানান তাদের 4 জনের অবস্থাই গুরুতর। আমাদের এখানে সকাল 8:15 4 রোগী এসেছেন। তো একই পরিবারের 4 জন, সবারই মুখমণ্ডল পুড়েছে, শ্বাসনালী পুড়েছে, যার জন্য আমরা সবাইকে আশঙ্কাজনক বলছি। এদিকে রবিবার ফতুল্লার ভুঁইগড় গিরিধারা এলাকায় একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আবুল কালাম বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার স্ত্রী এবং 3 শিশু সন্তান এখনও চিকিৎসাধীন। গতকালকে 5 জন রোগী এসেছিলেন, ওনাদের মধ্যে একজন যার 95% বার্ন ছিল, উনি আজকে সকাল 11টায় ইন্তেকাল করেছেন। তো ওনার মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া এখনো চলমান আছে। গেল 1 বছরে শুধু নারায়ণগঞ্জেই গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে 40টি। এতে প্রাণ গেছে 16 জনের। প্রতি 10 দিনে একটি করে ঘটছে এমন বিস্ফোরণের ঘটনা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ভারতের সীমান্ত এলাকায় কাঁটাতার বসানোর জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মোট 6টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান তিনি। এর মধ্যে সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা 5 বছর বাড়ানোর ঘোষণা দিয়েছেন শুভেন্দু। পাশাপাশি চলমান কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু জানান, প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে আইএএস কর্মকর্তাদের কেন্দ্রীয় প্রশিক্ষণ ব্যবস্থার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্রীয় স্বাস্থ্যসেবা কর্মসূচি আয়ুষ্মান ভারতে যুক্ত হল পশ্চিমবঙ্গ। একই সঙ্গে ভারতীয় দণ্ডবিধির নতুন কাঠামো, ভারতীয় ন্যায় সহিংসতা বা বিএনএস কার্যকরের ঘোষণাও দিয়েছে রাজ্য সরকার। রফতানি বহুমুখী করতে ব্যবসায়ীদের নীতি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তৈরি পোশাক খাত ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু। উদ্যোক্তাদের সঙ্গে সৌজন্য এই সাক্ষাতে দেশের ব্যবসা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান বিজিএমইএ সভাপতি। জ্বালানি নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে ব্যবসা ভালো করা সম্ভব বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন উদ্যোক্তারা। নির্বাচন পরবর্তী সময়ে ব্যবসার পরিবেশ ঘুরে দাঁড়ালেও মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে আবারও কিছুটা থমকে গেছে বলেও মন্তব্য করেন বিজিএমইএর সভাপতি। ঈদুল আজহা সহ সবসময় শ্রমিকদের পাওনা সঠিকভাবে বুঝিয়ে দিতে নীতি সহায়তা জরুরি বলেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন ব্যবসায়ীরা। এই সময় বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বন্ধ কারখানা চালু করার বিষয়ে সরকারকে সাধুবাদ জানিয়েছেন উদ্যোক্তারা। তবে ব্যাংকের অসহযোগিতা অনেক চলমান কারখানা বন্ধ হয়ে যাচ্ছে বলেও প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। যেসব ফ্যাক্টরিগুলো এই মুহূর্তে স্ট্রাগল করছে, বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, তাদেরকে পলিসি সাপোর্ট দিলে তাহলে সেই ফ্যাক্টরিগুলো বন্ধ হবে না। তো উনি এটার ব্যাপারে বলেছেন যে এটাও অবশ্যই দেখা হবে এবং আমাদের রেকমেন্ডেশনটাকে একটা গুরুত্ব দেওয়া হবে। কন্যা শিশুদের নিরাপত্তা এবং সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করতে রাষ্ট্র ব্যবস্থা যেন প্রতিবন্ধকতা তৈরি না করে, বরং তা এগিয়ে নেওয়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে আশাবাদ জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। জুবাইদা রহমান বলেন, নারীরা পরিবার ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্র থেকে স্বাস্থ্য ও গ্রামীণ উন্নয়নে অংশ নিতে পারে। বলেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ প্রদান করা দরকার। প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং উন্নয়ন ও বাজারজাত সহায়তা দিতে হবে। তাহলে পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি ও সন্তানদের শিক্ষা এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যমাত্রা অর্জনের পথ সুগম করা সম্ভব হবে। কন্যা শিশুদের নিরাপত্তা ও সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি মেয়ে যে ভবিষ্যৎ নিজের জন্য গড়তে চায়, সেই পথে রাষ্ট্র ব্যবস্থা প্রতিবন্ধকতা সৃষ্টির পরিবর্তে তা এগিয়ে নেবে।
জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরিয়ে দিয়ে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট। রায়ে বলা হয়, দলটি নিবন্ধন বাতিল করে হাইকোর্টের রায়ে সঠিক আইনি ব্যাখ্যা ছিল না, আপিল বিভাগে প্রতীয়মান হয়েছে। এছাড়া আরও বলা হয়, জামায়াতের গঠনতন্ত্র সংশোধন বা নিবন্ধনের বিষয়টি নির্বাচন কমিশনের কাছে তখনও একটি চলমান প্রক্রিয়া ছিল। চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগেই রিট দায়ের করা ছিল অকালপক্ষ সিদ্ধান্ত। নিবন্ধন ফিরিয়ে দিতে গত বছর ১ জুন তৎকালীন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৪-এর ১ আগস্ট জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে জারি করা আগের প্রজ্ঞাপন বাতিল করা হয়। এদিকে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ করেছেন হাইকোর্ট। গর্ভের সন্তান ছেলে নামে তা আগে প্রকাশ করা যাবে না, এমন অনৈতিক চর্চা বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরকে ৬ মাসের মধ্যে মনিটরিং সেল গঠনের নির্দেশনা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করল হাইকোর্ট। রায় বলা হয়, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ এবং প্রকাশ করার প্রতি বৈষম্য, কন্যা শিশু হত্যার প্রবণতা, সামাজিক ভারসাম্যহীনতা এবং সাংবিধানিক অধিকারের পরিপন্থী। উচ্চ আদালতের মতে এই ধরনের চর্চা নারীর মর্যাদা, সমতা ও জীবনের অধিকারের বিরুদ্ধে যায় এবং এটি আন্তর্জাতিক মানবাধিকারের লঙ্ঘন। আদালত পর্যবেক্ষণে বলেন, বাংলাদেশে এ বিষয়ে কার্যকর নিয়ন্ত্রণ, মনিটরিং ও জবাবদিহিমূলক ব্যবস্থা দীর্ঘদিন ছিল না। শুধু একটি গাইডলাইন প্রণয়ন করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। বাস্তবায়ন, ডিজিটাল নজরদারি ও কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োজন বলে উল্লেখ করা হয় রায়ে। ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি এই আদেশ দিয়ে সংক্ষিপ্ত রায় দেয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানে হত্যাসহ ১৩টি মামলার মধ্যে সাংবাদিক দম্পতি ফারজানা রূপাকে ৬ ও শাকিল আহমেদকে ৫ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে তাদের প্রত্যেকের একটি করে মামলার এখনও জামিন হয়নি। সোমবার বিচারপতি KM জাহেদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন। মামলায় আসামিদের জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক। শুনানিতে আসামি পক্ষের আইনজীবী বলেন, জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে সাংবাদিক দম্পতি শাকিল রূপার কোনো সম্পৃক্ততা নেই। আর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, আসামিরা দোষী কিনা তা তদন্তেই বেরিয়ে আসবে। এর আগে ২১ এপ্রিল তাদের জামিন আবেদনের উপর শুনানি হয় হাইকোর্টে। দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের অঙ্গীকার বিএনপির নির্বাচনী ইশতেহারে রয়েছে। দ্বিতীয় যমুনা সেতু ও ভোলা বরিশাল সেতু নিয়ে অগ্রসর হচ্ছে সরকার, এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। দুপুরে শরীয়তপুরে পদ্মা সেতুর শরীয়তপুর জাজিরা প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও পদ্মা সেতু জাদুঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এ সময় মন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে মেগা প্রকল্পের নামে লুটপাট হয়েছে, ৩০ লাখ কোটি টাকা পাচার হয়েছে। বৈদেশিক ঋণের বোঝা রেখে যাওয়া হয়েছে ২০ লাখ কোটি টাকার উপরে। এর মধ্য দিয়ে এই রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে সরকারকে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, বিদেশি দাতা সংস্থা যারা বড় বড় প্রকল্পে সহযোগিতা করত, তারা এখন অনীহা প্রকাশ করছে ১৮ বছরের দুর্নীতির কারণে। মেগা প্রকল্পের নামে লুট হয়েছে, ৩০ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, ২০ লক্ষ কোটি টাকার উপর বৈদেশিক ঋণ রেখে দেওয়া হয়েছে। তার মধ্যে দিয়ে আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে। নাটোরে আগামী ১৫ ও ১৭ মে শুরু হবে আম ও লিচু সংগ্রহ কার্যক্রম। সকালে জেলা প্রশাসকের কক্ষে চলতি মৌসুমের ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করা হয়। জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে সভায় বক্তারা জানায়, আগামী ২৫ মে থেকে ১০ আগস্ট পর্যন্ত গোপালভোগ, রানীপসন্দ, ল্যাংড়া সহ বিভিন্ন প্রজাতির আম সংগ্রহ চলবে। কৃত্রিম উপায়ে আম ও লিচু না পাকাতে কঠোর নির্দেশনার পাশাপাশি বাজারজাত সহ ১৭ ধরনের নির্দেশনা দেওয়া হয় সভায়। এছাড়া ১৭ মে মুজফ্ফরপুরে এবং ২৫ মে থেকে বোম্বাই ও চায়না ৩ জাতের লিচু সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল ইসলাম খান সহ জেলার বিভিন্ন আম ব্যবসায়ী। নির্ধারিত সময়ে যদি আম লিচু পরিপক্ক না হয় তাহলে আহরণ বা বাজারজাতকরণ করা যাবে না। বাণিজ্যিক আম বাগানসমূহে কোনোভাবে কৃত্রিম উপায়ে আম বড় করা বা পাকানোর জন্য কোনো রাসায়নিক ব্যবহার করা যাবে না। এ লক্ষ্যে নিয়মিত মোবাইল কোর্ট বা টাস্কফোর্স অভিযান আমাদের চলমান থাকবে। শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশ পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন।
সকালে পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোর এডুকেশন এক্সপো 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। পাকিস্তান সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি দুই দেশের শিক্ষা সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। শিক্ষামন্ত্রী আরও জানান, বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষা ও সাংস্কৃতিক পরিবেশ প্রায় একই ধরনের। তাই ভবিষ্যতে দুই দেশের মধ্যে শিক্ষা ব্যবস্থাপনার এই বিনিময় কার্যক্রম আরও বিস্তৃত হবে। শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক শিক্ষার সুযোগ তৈরি এবং পারস্পরিক জ্ঞান বিনিময়ের মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমাদের সাথে পাকিস্তানের কালচারের মিল রয়েছে, খাবার দাবার রিলিজিয়াস মিল রয়েছে, অতএব আমাদের ছেলেমেয়েরা সেখানে গিয়ে সুন্দর থাকতে পারবে, এটা আমার বিশ্বাস রয়েছে। এবং এই গ্লোবাল ভিলেজে আমরা যেন সকলেই শিক্ষায় মান উন্নয়ন করতে পারি এবং এই প্রতিযোগিতায় যেন আমরা টিকে থাকতে পারি। দর্শক, এই ছিল যমুনা নিউজে।